Meizu 21 नाम तो सुना ही होगा। আচ্ছা, চট করে একটু কমেন্ট করে জানান তো কে কে মিজুর নামটা আগে শুনছেন বা এই ব্র্যান্ডেরও যে ফোন হয়ে থাকে বাংলাদেশে পাওয়া যায়, কে কে জানতেন কমেন্ট করে জানান ঝটপট। এই স্মার্টফোনটার স্পেশালিটি কথা জানেন? এই ফোনটাতে 200 মেগাপিক্সেলের মেইন শুটার আছে। এই যে একটা সুন্দর লাইটের মতো দেখছেন, এটা আবার 8GB জলে এফপিএস বেশি পাওয়া যাবে। এই স্মার্টফোনের প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 এবং এই স্মার্টফোনে রয়েছে কিন্তু 120Hz হাই রিফ্রেশের অ্যামোলেড প্যানেল। আরেকটা জিনিস আছে ভাই, মিজুর একটা সিগনেচার আছে, সেটা হচ্ছে এই যে সামনে থেকে দেখতে সুপার লাগে, মানে চিন বেজেল সুপার ন্যারো এবং সিমেট্রিক্যাল, খুব সুন্দর মিনিমালিস্টিক একটা ডিজাইন। বাট মানে অর্ডিনারি রেগুলার যে ফোনগুলো আমরা দেখে থাকি সেগুলো একটু বোল্ড টাইপের ডিজাইন থাকে, ওরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে খুব মিনিমালিস্টিক একটা ভাইব দেওয়ার ট্রাই করে। দ্যাটস ওয়াই দেখতেও অনেক বেশি ভালো লাগে এবং এই কারণেই অনেক মানুষজন আছে স্পেশালি এই ডিভাইসগুলো চয়েস করে থাকেন। তো কার কেমন লাগছে ডিজাইন কমেন্ট করে জানাবেন। রিয়ার এই গ্লাস রয়েছে, হাত দিলে না সফট একটা ফ্রস্টেড টাইপের একটা ভাইব পাওয়া যায়, মনে হয় একটু সফট একটা ব্যাপার স্যাপার আছে। বডি ফ্রেমটা অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি, যেখানে আমরা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা পাইনি, যদিও এই ডিভাইসটার থিকনেস কম না, বেশ ভালোই, চাইলে খুব সহজেই দিতে পারতো, কিন্তু বড়লেখে একটা কারবার আছে, বড়লেখে একটা ভাইব আছে, ওইটা ফুটাই তোলার জন্য হয়তো দেয় নাই। আইআর ব্লাস্টার সেন্সর আপনারা পেয়ে যাবেন আর কি এই ডিভাইসে। তবে একটা বিষয় আমি মিস করছি, এরকম ধরনের ডিভাইসগুলোতে আমরা আইপি রেটিংটা আরেকটু বেটার রেসপেক্ট করি। এটাতে IP54 এর মনে হয় রেটিং আছে, যেটা আমার কাছে একটু কমই লাগছে না? কম। এখানে যে প্যানেলটা রয়েছে এটা মূলত স্যামসাং এর E6 প্যানেল ওরা ব্যবহার করছে, যার সাইজ হলো 6.55 ইঞ্চ। এটা 120Hz পর্যন্ত হাই রিফ্রেশের দেয়, HDR10+ এরও সাপোর্ট আছে। পিক ব্রাইটনেস আমরা দেখছি 1800 নিটস, কুড এনাফ। এটা ব্রাইটনেস যদি কম্পিটিটরের সাথে কম্পেয়ার করেন, মানে প্রাইস পয়েন্ট অনুযায়ী, তাহলে এর চাইতে ব্রাইট ডিসপ্লে অবশ্যই আছে। বাট এই ডিসপ্লেটার ব্রাইটনেস যে আপনারা আউটডোরে ব্যবহার করতে গিয়ে কোনো প্রবলেম ফেলবে এমনটাও কিন্তু না। ডিরেক্ট সানলাইটে স্টিল এটা ক্লিয়ারলি আমি দেখতে পেয়েছি, সমস্ত কাজ করতে পারছিলাম, যেমন ধরুন রেগুলার কাজ বাস, পাশাপাশি আবার ছবি টবি তোলা, তাতে প্রবলেম হয়নি। কিন্তু এর যে ইমার্সিভ ভিউ ওইটা বেশি ভালো লাগছে আমার কাছে। চিন বেজেল সুপার ন্যারো এবং সিমেট্রিক্যাল, স্যামসাং এর ওই যে S24 সিরিজের স্মার্টফোনের সাথে কিছুটা মিল রাখে, আবার আপনি একটু নাথিং ভাইব পাবেন, ভালো লাগবে আশা করছি। পাঁচল কালারটাও ছোটখাটো আছে, টাচ রেসপন্স ভালো ছিল। এটা কালারফুল ডিসপ্লে, মানে ভিভিড টাইপের কালার একটু প্রেজেন্ট করে, কালার রিপ্রোডাকশন খারাপ না, ভালো। প্লাস হাই রিফ্রেশটাও ঠিকঠাক পেয়েছি, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনে 120Hz পর্যন্ত পুশ করছিল, যেগুলো করে না তো করে না, এই আর কি। বাট ঠিকঠাক আছে সব জায়গায়। প্রোটেকশনের ব্যাপারটা আমি একদম ক্লিয়ার না, আপনারা কোনো একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতেই পারেন চাইলে। ইউটিউব থেকে 4K HDR কন্টেন্ট কিন্তু আমরা প্লে করে দেখছিলাম, অনেক ডিভাইসে এই জায়গায় এসে ঝামেলা করে, বাট এটা কিন্তু দেখছেন ঠিকভাবে প্লে করতে পারছে। আমি কোনো ধরনের ফ্রেম ড্রপ দেখছি না, একদমই ঠিকঠাকভাবে এটা প্লে করতে পারছে। বাই দ্য ওয়ে, এই ডিভাইস নিয়ে এত কিছু বলে ফেললাম, বাট এইটা পাবেন কোথায়, দাম কেমন, সেটাই তো বলতে ভুলে গেছি। মিজু ডিভাইসগুলো রাইট নাও কিন্তু SMS গ্যাজেট নিয়ে আসছে, তাদের কাছে আপনারা পেয়ে যাবেন। ওদের দুইটা যে ব্র্যান্ডস রয়েছে, যেমন ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, দুটোতেই অ্যাভেলেবেল রয়েছে। এবং এই যে ডিভাইসটা Meizu 21, এইটার প্রাইস রাইট নাও রয়েছে 1256 টাকা। এটা 61,000-এর আশেপাশে, অ্যারাউন্ড 61K এর মতো। বাট এটার প্রাইস ডে টু ডে কম বেরুক, শিওর থাকতে পারেন। যারা এখন কিনবেন তারা তো এরকম প্রাইসে হয়তো নিবেন, বাট একটু দেরি করে নিলে আমার মনে হয় আরো বেটার একটা প্রাইসিং আপনারা পেয়ে যাবেন এই ডিভাইসগুলো। আর Meizu 20 নামে আরেকটা ডিভাইস আছে কিন্তু ওদের, আর আগের জেনারেশনের, তো ওইটা আর একটু কম দামে পাওয়া যায় 8 Gen 2 দিয়ে। ওইটারও একটা রিভিউ আসবে খুব শীঘ্রই, ওইটাও বেশ ভালো প্রাইস পয়েন্টে আছে আর কি, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। সো আমরা ডিসপ্লে শেষ করলাম, এবারে আসা উচিত এইটার ক্যামেরাতে। রিয়ারে মেইন শুটারটা হলো গিয়ে 200 মেগাপিক্সেলের, যেখানে OIS আছে, এবং এটা হলো ওই যে HP3 সেন্সরটা রয়েছে, যা 1/1.4 ইঞ্চ সাইজের আর কি। এর পরবর্তী শুটার 13 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ছবি নেবে এবং 5 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার 32 মেগাপিক্সেলের। এই স্মার্টফোনে তোলা ছবিগুলো আমার মনে হলো 200 মেগাপিক্সেল থেকে যেগুলো আসছে ওগুলোতে শার্পনেস ডিটেল বেশ ভালোই মনে হচ্ছে। তবে জুম করলে যে খুব আহামরি জুম করে ব্যবহার করার উপযোগী থাকছে এমনটাও না, মানে 200 মেগাপিক্সেল মোড থেকে আমরা আরেকটু মনে হয় বেটার ডিটেল আশা করতে পারি, নাহলে এত মেগাপিক্সেল দিয়ে লাভ কি। সো ওইটা একটু লাগছে। আর একটা বিষয় ছিল এটার কালার টোনটা, আমার মনে হয় কালার টোনটা কিছু মানুষের কাছে খুব ভালো লাগবে, কিছু মানুষের কাছে আবার একদমই ভালো লাগবে না। যারা চান একদম সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি আউটপুট আসুক, জাস্ট আসবে, সুন্দর লাগবে দেখতে, আমি আপলোড করে দেবো, তাদের এর ছবি খুব একটা দেখে ভালো লাগবে না। এটা একটু ন্যাচারাল টোনে রাখে। আবার কখনো কখনো কিছু ছবি আমার কাছে একটু ডাল টাইপের লাগছিল, মানে একটু মনে হচ্ছিল যে ওগুলো একটু ফেড কালার, এরকম আর একটু বেটার কালার দিয়ে আসলে মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছেই বেশি ভালো লাগতো। তবে যারা কিনা একটু ন্যাচারাল টোন পছন্দ করেন তাদের আবার এই ধরনের ছবি হয়তো বেশি ভালো লাগতে পারে। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো আছে এই ডিভাইসের, এবং শ্যাডোর দিকে খুব একটা গ্রেন টেনের দেখা পায়নি, ওয়েল ডিটেলে রাখার ট্রাই করে এই ডিভাইস। পাশাপাশি বেশ ব্রাইট টাইপের ছবি দিচ্ছিল প্রপার লাইটিং কন্ডিশনে। লো লাইটে বা রাতের দিকে ছবি বেশ কিছুটা সফট হয়ে যায়। ওয়াইএস থাকাতে হাত নড়লেও খুব একটা সমস্যা হয় না, কিন্তু বেটার আউটপুট দিতে পারবে যখন কিনা নাইট মোডটা অন করবেন, তখন ভালো আউটপুট দেয়। হেভি লাইট থাকলেও সেটাকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে,
এবং নয়েজ গ্রেন কাট করে মোটামুটি একটা ভালো ছবি দেওয়ার ট্রাই করে, যদিও ডে লাইটের মতো অতটা শার্প থাকে না, একটু সফট হয় আর কি। তবে এটাও ঠিক, আউটডোরের কিছু কিছু ছবির ক্ষেত্রে আমরা হালকা একটা ওয়ার্ম টোন লক্ষ্য করছিলাম, যেটা অনেক চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনে দেখা যায়। এখানেও হালকা পাতলা আপনারা হয়তো খেয়াল করবেন, সব ছবিতে আসে না, মাঝে মধ্যে কিছু কিছু ছবির ক্ষেত্রে দেখা যায় আর কি। পোর্ট্রেট মোডে আপনারা 1x এবং 2x পাবেন। তো 2x এর ছবিগুলো আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগছে এবং এজ ডিরেকশনটা ভালো ছিল, প্লাস ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা কিন্তু আর্টিফিশিয়াল লাগেনি, এটা ন্যাচারাল লাগছে অনেকটাই। আবার ডাইনামিক রেঞ্জ এখানে ভালো দেখছি, পাশাপাশি মেইন সাবজেক্টের কালারও আমরা শিফট করতে দেখছি না, প্রায় ন্যাচারাল রাখার ওরা ট্রাই করছে। পোর্ট্রেট মোড ভালো লাগছে আমার কাছে। ফেসটা হালকা চাইনিজ ফোনগুলো হালকা একটু সফট করে আর কি, তো ওইটা এই ফোনেও বিদ্যমান। আলট্রা ওয়াইড শুটারটা মেইন ক্যামেরার মতো সেম টোনে কালার দিচ্ছে না, এটা কালারটা কিছুটা পাঁচি করে প্রেজেন্ট করে এবং এখানে ওয়ান টোনটা একটু বেশি মনে হয়েছে, পাশাপাশি কন্ট্রাস্টের পরিমাণও আমার কাছে একটু বেশি লাগছে। তাছাড়া শার্পনেস ডিটেলেরও একটু অভাব আছে। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ওকে আলট্রা ওয়াইড অনুযায়ী, তবে লো লাইটের দিকে এটা আর কন্ট্রাস্টের পরিমাণ আর একটু বেশি বাড়ে এবং কর্নারের এগুলোতে যদি শ্যাডো ট্যাডো থাকে সেগুলো দেখবেন যে খুব একটা ডিটেলে দেখাতে পারছে না। আলট্রা ওয়াইডটা 13 মেগাপিক্সেল, তো আমার এক্সপেকটেশন আসলে আরেকটু বেশি ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো লাগছে, এটা ন্যাচারাল টোন ধরে রাখতে পারছে এবং ডিটেলস ডাইনামিক রেঞ্জ ভালো। আউটডোরে বিশেষ করে শ্যাডোর দিকে, লো লাইটের দিকে, আর্টিফিশিয়াল লাইটে একটু সফট করে দেয়। তবে সব ছবিতেই ফেসটাকে হালকা মানে স্কিনটাকে হালকা একটু সফট করার প্রবণতা আছে আর কি, যদিও এই বিষয়টা আমার কাছে খুব একটা খারাপ লাগছে যে এমনটাও না। Meizu 21 এর মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা 8K 30 FPS এ, যেটা রেজলিউশনের দিক থেকে তো বেশ ভালোই, শার্পনেস ডিটেলও ভালোই, বাট এটা শেকি মনে হবে এবং এর থেকেও আপনার কাছে বেশি ভালো লাগবে হয়তো 60 FPS 4K। ওইখানে আমরা স্টেবিলিটিও ইউজ করতে পারছিলাম, বেশ স্টেবল ফুটেজ পাওয়া যায় এবং শার্পনেস ডিটেলও খারাপ না, এখানেও মোটামুটি ভালোই। এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু টাইম নেয় জাস্ট এই, আর এর বাইরে দিয়েছিলাম এটা মোটামুটি ন্যাচারাল একটা টোন ধরে রাখতে পারে এবং 4K 60 FPS এর ভিডিও আমাদের কাছে ভালো লাগছে আর কি। ইভেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 60 FPS 4K তে এবং রাইট নাও কিন্তু রেকর্ড হচ্ছে এই স্মার্টফোনেই ইনডোর লাইটিং কন্ডিশনে, প্লাস সাউন্ডটাও পাচ্ছেন এই ডিভাইসে। কমেন্ট করে জানাবেন এইটা আপনাদের কাছে কেমন লাগলো, মানে ভিডিও ফ্রন্ট ফেসিং ক্যামেরার ইভেন এইটার অডিও কোয়ালিটি। 60,000 টাকার এই স্মার্টফোনের ক্যামেরাটা অ্যাভারেজ ছিল, অর্থাৎ 200 মেগাপিক্সেল পেলেও আমরা এটাকে ওই অ্যাভারেজ রেঞ্জেই রাখতে পারছি আর কি। পারফরমেন্স সেকশন ভালো, 8 Gen 3 রয়েছে এই স্মার্টফোনে এবং স্টোরেজ টাইপ হলো UFS 4.0 আর এটা পাওয়া যায় 8GB র্যাম এবং 12GB র্যামে, পাশাপাশি এটা 256 512GB তেও পাওয়া যায়। স্মার্টফোনটি রান করছে Flyme 10.5 বেসড অন Android 14। তো এই জায়গাটা একদম ফ্ল্যাগশিপ লেভেলেই আছে, যেমন স্টোরেজ টাইপটা বলতে পারেন, প্লাস প্রসেসরটা তো একেবারে টপেস্ট প্রসেসরটাই আছে। তো এই ডিভাইসটা অবশ্যই সেই জায়গা থেকে আমাদের একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সই প্রোভাইড করতে পারতেছে, কিন্তু যেহেতু এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, প্রথমে আনার পরে আমরা একটু প্যারা খাচ্ছিলাম, লাইক গুগল প্লে স্টোরে ছিল না, তো ওটাকে আমরা থার্ড পার্টি থেকে ডাউনলোড করে নেই। ডাউনলোড করার পরে মানে প্রথমে ডাউনলোড করে হচ্ছে গুগল ক্রোম, তারপরে গুগল প্লে স্টোর, দেন প্লে স্টোর থেকে সবকিছু ইনস্টল করতে পারি, বাট সবকিছু ঠিকভাবে চলছিল না। কেন চলছিল না দেখলাম, এটার গুগল বেসিক সার্ভিস যেটা সেটা বাই ডিফল্ট অফ করা থাকে। তো আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাক্সেসিবিলিটির ভিতরে গিয়ে গুগল বেসিক সার্ভিস নামে এই যে অপশনটা পাবেন এটাকে অন করে দিতে হবে, দ্যাটস ইট। এটা অন করে দিলে মিউজির এই ফোনে আর কোনো ঝামেলা থাকে না, তখন সবকিছুই চলতে পারে। যেমন পাবজি প্রথমে চলছিল না, বের করে দিচ্ছিল, এখন কিন্তু ঠিক এটাতে চলছে, এখন আর সমস্যা হচ্ছে না। এরকম বেশ কিছু অ্যাপে সমস্যা করছিল, বাট রাইট নাও আর সেই সমস্যাগুলো আমরা ফেস করছি না। তবে হ্যাঁ, এই স্মার্টফোনে কিছু অ্যাপ আমি দেখছিলাম যেখানে ক্র্যাশ করছিল, মানে ফোনটা ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকছিল। এই সমস্যাটা হয়েছিল কিন্তু গুগলের ওই সার্ভিস অন করার আগে। তো যেটা মনে হচ্ছিল ও আসলে অন করতে চাচ্ছে কিন্তু ফোন ওকে দিচ্ছে না, তো সব মিলে একটা ঝামেলা হয়ে যাচ্ছিল আর কি, যে কারণে আটকে যাচ্ছিল। বাট পরবর্তী সময় কিন্তু যখন আমরা এই সার্ভিসটা অন করে নেই, এরপরে থেকে কিন্তু কোনো ধরনের প্রবলেম ফেস করিনি এই ডিভাইসে। এখন কিন্তু একদম একটা ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে আমরা যে ধরনের পারফরমেন্স ডেলিভার আশা করি সেটাও করতে পারছে, ঠিকঠাকভাবে পুশ করতে পারছে। ইভেন খুব একটা হিট জেনারেট করছে না, রেগুলার টাস্কগুলো সামলাতে গিয়ে অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশনকেই সে সহজে হ্যান্ডেল করতে পারে। যেমন ধরুন 7-8টা অ্যাপ্লিকেশন নিয়ে আপনি কাজ করতে গেলেও কোনো ধরনের প্যারায় পড়ছেন না। আর এদের ইউআই ফ্লাইমি, যা কিন্তু বেশ কাস্টমাইজেবল এবং আমাদের প্রয়োজনীয় সবকিছুই আছে, যেগুলো আপনারা ডে টু ডে লাইফে ফিল নিতে পারবেন, ব্যবহার করতে পারবেন। সো ওইটা নিয়ে কোনো প্যারা খাবেন না এবং ইউআই এখন পর্যন্ত কোনো প্যারা দেখায় নেই আমাদের। জাস্ট ওই যে চাইনিজ ভ্যারিয়েন্ট হওয়াতে যেটুকু থাকে, এদিক সেদিক একটু চাইনিজ ফিনিশ থাকবে, কিছু ব্লো টায়ার আছে যেগুলো ভালো না লাগলে ইনস্টল করে ফেলবেন, তারপরেও দেখবেন স্টিল কিছু কিছু জায়গায় চায়না আপনাকে একটু দেখাবে। সো এইগুলো একটু কনসিডার করতে পারলে আর সমস্যা নেই। আর চাইনিজ ভ্যারিয়েন্টে এই ধরনের সমস্যা আমাদের একটু পড়তেও হয়। প্লাস হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে হয়তো নাম্বারটা শো করতেছে না, তো আপনি আপনার সেভ করা নাম্বারটির আগে কোড নাম্বারটা দিয়ে নেন +88, তাহলে দেখবেন আর এই সমস্যাগুলো হয়তো হচ্ছে না, মানে কান্ট্রি কোডটা দিয়ে নিতে হয়। যেহেতু 60,000 টাকা দিয়ে কিনবেন ফোন, তো গেমিং এর প্রশ্ন তো থাকবেই। আমরা জেনশন ইম্প্যাক্ট ট্রাই করছিলাম, তো ওটা দেখলাম মোশন ব্লার অফ রেখে একদম হাইয়েস্ট গ্রাফিক্সে এই ডিভাইস স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছে, মানে 60 FPS ঠিকঠাকভাবে দিতে পারছে। 30 মিনিট গেমিং এর ক্ষেত্রে গিয়ে দেখলাম মোটামুটি 20 মিনিটসের পরে মাঝে মধ্যে 2টা ফ্রেম এদিক ওদিক করছিল, যেটাকেও আমরা যদি অ্যাভারেজে নিয়ে আসি বলা যেতে পারে 50
89.5 এরকম আর কি। তো এফপিএস ভালো দিতে পারছে এবং স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছে, তবে হিটও হালকা জেনারেট করে, যেমন প্রায় 38 ডিগ্রি প্লাস এটা হিট জেনারেট করছিল 30 মিনিটস বা 35 মিনিটসের পরে গিয়ে, যেটা হাতে ফিল দেবে। ইভেন এটার যে বডি ফ্রেম সেখানেও আপনি হালকা টেম্পারেচারটা ফিল পাবেন, তবে পারফরমেন্স ড্রপ করতে দেখিনি। অন্যদিকে পাবজির ক্ষেত্রে হাইয়েস্ট সেটিংসে দেখছিলাম এটা একেবারেই স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছি। ইভেন গ্রাফিক্স সেশনটাও ভালো ছিল এই ডিভাইসের। এছাড়াও আরো কয়েকটা গেম প্লে করা হয় যেগুলো বেশ অপটিমাইজড এবং এই স্মার্টফোনের সাথেও খুব ভালো রেজাল্ট দিচ্ছে আর কি। 60,000 টাকায় গেমিং এর জন্য চাইলে এটাকেও চয়েস করা যেতে পারে। ফোনটার মাঝে ব্যাটারি আছে 4800 mAh এর এবং বক্সে আপনি পেয়ে যাবেন 80 ওয়াটের চার্জার, যা দিয়ে 25 মিনিটসে 0 to 70% এর মতো চার্জ করা যায় এই ডিভাইস, এবং 45 মিনিটসের মধ্যে দেখছিলাম 0 to 100% পর্যন্ত ফুল চার্জ হয়ে যায় এই ডিভাইস। বাট ব্যাটারিটা আমার কাছে একটু কম লাগছে, মানে 200 mAh কম লাগছে। 5000 হলে পরে আমরা আর এটা নিয়ে কমপ্লেন করতাম না। ব্যাকআপ এমনিতে ভালো, এই ডিভাইস একদিন চালাতে পারে। প্রায় 6 ঘন্টা প্লাস এর থেকে আমরা এসওটি পেয়েছি আর কি, মিডিয়াম ব্রাইটনেস, যেটা কি খারাপ বলা যায় না। ভালো ছিল এর হ্যাপটিক মোটর, মানে হ্যাপটিক ফিডব্যাকটা ভালো লেগেছে, একদম ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো একটা ফিল দিচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় সেন্সরসগুলো এই ডিভাইসে আছে। স্পিকার কোয়ালিটি ভালো, স্টেরিও সাউন্ড পাবেন এবং লাউডনেসও যথেষ্টই ভালো। ফুল ভলিউমে কোনো ধরনের ডিস্টরশন পাইনি এই ডিভাইস থেকে, বেশ ব্যালেন্স টাইপের সাউন্ড দেয়। আবার এটার ইয়ারপিসের সাউন্ডও ঠিকঠাক আছে, ইয়ারপিসের সাউন্ড নিয়েও কোনো কমপ্লেন নেই। তাহলে কমপ্লেন থাকলো কোন জায়গায়? থাকলো ওই যে এর ক্যামেরাটা আরেকটু বেটার হতে পারতো, 200 মেগাপিক্সেল ক্যামেরা থেকে আরেকটু বেটার আউটপুট পেতে পারতাম। দেন আইপি রেটিং এ আরেকটু বেটার কিছু দিতে পারতো, আর 200 mAh ব্যাটারি বাড়িয়ে দিতে পারতো। এই সমস্ত জায়গাগুলোতে হালকা কস্ট কাটিং করে ওরা মোটামুটি একটা ফ্ল্যাগশিপ কিলার তৈরি করে ফেলছে আর কি, যে কারণে হয়তো আপনি 60K তে পাচ্ছেন। আদারওয়াইজ হয়তো এই ডিভাইস কিনতে গেলে তখন আবার ওই যে 80-90K ওরকম ভাবে কিনতে হতো হয়তো আর কি। যাই হোক, আমি আশা করবো এই ডিভাইসের দাম খুব শীঘ্রই আরো কিছুটা কমবে এবং তখন একটা বেশ দারুণ ডিল হবে। এবং এই মুহূর্তে স্ন্যাপড্রাগন 8 Gen 3 যুক্ত আর কোনো ডিভাইস এই প্রাইস পয়েন্টে আছে কি না আমার ঠিক খেয়াল নাই, হয়তো দু একটা থাকতে পারে, রেডমির ফোন থাকতে পারে। বাট ওই রেডমি K70 মনে হয়, K70 Pro বা আলট্রা, যাই হোক যে নামই হোক না কেন, ওই ডিভাইসের সাথে কম্পেয়ার করতে গেলে আমি এটাকে এগিয়ে রাখবো কিছুটা। ওইটারও রিভিউ আমরা করছিলাম, যদি দুটো ডিভাইস এট এ টাইম আমার হাতে নেই, থাকলে আমরা সাইড বাই সাইড দেখাতে পারতাম আর কি। সো ইয়া, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর কত টাকা বাজেটের ফোনের রিভিউ চান একটু কমেন্ট করে জানাতে পারেন, কারণ রিসেন্টলি একটু দামি ফোনের রিভিউ বেশি আসতেছে, একটু কম দামি কিছু নিয়ে কথা বলা উচিত, কি বলেন? ভালো থাকুন, তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।